নমস্কার, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কবিতা আমার স্বপ্নতে। আমি বিগত দুদিন ধরে একটি উপন্যাস লকডাউন দেবাশিস দত্তের লেখা পড়ছি। সেই উপন্যাসের বিগত পর্বে আমরা দেখলাম ইয়াসিন নামে দ্রাস উপত্যকার একটি কমবয়সী ছেলের কথা, এবং সেই পর্বে আমরা আরও পেয়েছি ইয়াসিনের বাড়ির পরিবারের সদস্যদের কথা, বাড়ির বর্ণনার কথা, আর তার সাথে সাথে জানতে পেরেছি ইয়াসিনের কিছু স্বভাব বৈচিত্র্য এবং সেই ইয়াসিনের শক্তির এবং সামর্থ্যের কথাও সেখান থেকে আমরা জানতে পেরেছি। এবার তৃতীয় পর্ব। এখানে থাকতে থাকতে একদিন ভেড়ার লোম ছাঁটাই করার কৌশল দেখেছিলাম। ইয়াসিন নিজেই একটা ব্যাটারি চালিত মোটরাইজড ট্রিমার দিয়ে কাজটা করল। ছাঁটাইয়ের পর ভেড়াগুলোকে বড় কুৎসিত দেখাচ্ছিল। কুঁচকানো গোলাপি ত্বক বেরিয়ে পড়েছে। এই পেশায় না থাকলে বলতাম গা ঘিনঘিনে দৃশ্য। যাদের কথা বলছি তাদের অবশ্য হেলদোল নেই, বরং একটু খুশি খুশি ভাব। যাক বাবা, আপদ চুকলো টাইপের। এই কাজটা হবার ঠিক দুদিন পরে সন্ধ্যের আগে আগে একটু দূরে একটা স্পট থেকে সূর্যাস্তের ছবি নিতে গিয়ে নজরে পড়ল 7-8টা খচ্চরের কনভয় নিয়ে দুটি লোক ওপরের দিকে আসছে। সেগুলোর মধ্যে কয়েকটার পিঠে দুপাশে বড় বড় সাদা কাপড়ের বস্তা। ইচ্ছে করেই গাছের আড়ালে সরে গিয়েছিলাম। আনজানে মেহমানের আনজান থাকাই ভালো। দেখলাম ক্যারাভ্যানটা খান সাহেবের বাড়ির দিকেই আসছে। বস্তাগুলো আকারে বিশাল হলেও ওজনে হালকা মনে হলো। খচ্চরগুলো দিব্যি গটগটিয়ে উঠছে। ওই বস্তায় ভেড়ার লোম ভরা ছিল। পশ্চিমের আকাশে লালচে গেরুয়া আবির ছড়িয়ে তখন সূর্য ডোবার পালা। ইয়াসিনের পূর্ব নির্দেশ মতো আমি আগন্তুকের চোখ বাঁচিয়ে বাড়ির পিছনের ঢালের দিকে সরে রয়েছি। ইয়াসিন তখন ঘর থেকে মাল ভর্তি বস্তা বের করে সেগুলোকে আবার নতুনভাবে সাজিয়ে খচ্চরের পিঠে লোড করছে। এসব শেষ করতে অনেকটা সময় কেটে গেছে। ততক্ষণে সামনের উঠোনটায় গোধূলির হলদে আভা বিদায় নিয়ে পূর্ণিমার রূপলি জ্যোৎস্নার আবেশ। বাড়িটার পিছনে চুপচাপ বসে প্রশস্ত চরাচরে দিন ও রাতের মধ্যে আলোক হস্তান্তরের সেই মায়াময় দৃশ্যের সাক্ষী হলাম। আড়াল থেকে দেখলাম সাদা বরফে ঢাকা পাহাড়ি ঢাল বেয়ে সাদাটে ধূসর খচ্চরের ক্যারাভ্যানটা এঁকিয়ে বেঁকিয়ে নিচে নামছে। ওদের পিঠের বস্তাগুলো সাদা, অসাধারণ ক্যামোফ্লেজ। এটা কি কল্পিত না কাকতালীয়? প্রশ্নটা মনে আসেনি তা নয়, একেবারে সাদামাটা কৌতূহল থেকে ক্যামেরা জুম টেনে খচ্চরের দলটাকে ট্র্যাক করেছি। আসার পথেও একইভাবে আড়াল থেকে দলটাকে লক্ষ্য করেছিলাম। একটা ব্যাপার কিন্তু অস্বাভাবিক ঠেকল। একসাথে বড় সড়ো একটা কোয়েশ্চেনিয়ার মনের ভেতর সেট হয়ে বসেছে। আসার সময় খচ্চরের পিঠে যতগুলো বস্তা এসেছিল, ফেরার সময় সেই সংখ্যাটা তার চেয়ে খুব একটা বাড়েনি। তবে কদিন ধরে এই উঠোনে যে 6 বস্তা মাল ভর্তি করা হলো, সেগুলো কি সব পাঠানো হলো না? এদিকে খচ্চরগুলোর চলন দেখে স্পষ্ট মনে হচ্ছে বস্তার ওজন অনেক বেড়ে গেছে। তাহলে এই বস্তায় কি আরও উল ভরা হয়েছে? অতিরিক্ত উলের ওজন কি
এতটাই বেশি যে ওদের হাঁটতে এতটা কষ্ট হবে। আমি যেটুকু সময় সূর্যাস্ত দেখতে মোহিত ছিলাম তার মধ্যে এতটা মালের রিপ্যাকিং কি সম্ভব? মনটা খচখচ করলেও প্রশ্ন করতে রুচিতে বেঁধেছে। শুনেছিলাম ইয়াসিনের 2 বড় ভাই ভেড়ার লোমের ব্যবসা করে। দূর থেকে লোক দুটির আকার প্রকার দেখে ইয়াসিনের সাথে অনেক সাদৃশ্য পেয়েছি। এই দুজন কি তবে ওর সেই 2 বড় ভাই? এটা ওদের একান্ত নিজস্ব ব্যবসার ব্যাপার। কি আনছে, কি পাঠাচ্ছে, কে আসছে, কে যাচ্ছে, এসব নিয়ে আমার মতো কারোর অতিরিক্ত নাক গলানো ওদের ভালো নাও লাগতে পারে। চাঁদের আলোয় প্লাবিত বরফ ঢাকা পাহাড়ের ঢাল বেয়ে সাদা বস্তা পিঠে নিয়ে ধূসর সাদা খচ্চরের ক্যারাভ্যানটা ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। এদিকে খান সাহেবের অবস্থা অনেকটাই খারাপ হয়েছে। আমারও কি হয়েছে জানি না। প্রথম রাতের খাবার শেষ করে মাচায় বসে বসে অন্ধকারের মধ্যেই ক্যামেরার মনিটর দেখে সারা দিনে তোলা ছবিগুলোর প্রাথমিক ঝাড়াই বাছাই করে রাখতাম। আজকাল ওসব করতে ইচ্ছেই করে না। স্লিপিং ব্যাগে পা ঢোকাতে না ঢোকাতেই ঘুম নেমে আসে। সকালেও ঘুম ভাঙতে দেরি হচ্ছে। সারা দিন শরীরটা কিরম ম্যাচ ম্যাচ করে। এমন এক্সট্রিম ঠান্ডায় এত লম্বা সময় থাকার অভিজ্ঞতা নেই। হয়তো শরীরে কিছু টক্সিন জমে যাচ্ছে। তবু একদিন আলসেমি ঝেড়ে বেরিয়ে একটু জোর করেই খান সাহেবের হাল হকিকত পরখ করতে এগোলাম। মানুষটা সম্ভবত নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। যখন বাইরে বসত খেয়াল করেছিলাম কাশি উঠলেই বুক চেপে ধরছে। কি ওষুধ খাওয়াচ্ছে কি জানি। বুড়োটা বোধহয় বিনা চিকিৎসায় মারা যাবে। আমার এথিক্সে বাদ ছিল। আমি ওদের দরজায় দাঁড়িয়ে অনুরোধ করলাম, কিন্তু ইয়াসিনের এক কথা, আব্বু মিয়া আংরেজি দাওয়া খাবেন না, ওতে গুনাহ হয়। একটা ব্যাপার প্রথম থেকেই অস্বাভাবিক লাগতো। যে মানুষটা সারা দিন ঘড়ঘড় করে কেসে চলেছে, রাতে তার ঘর থেকে একটুও কাশির শব্দ আসে না কেন? জিজ্ঞাসা করাতে ইয়াসিন বলেছিল ওটা নাকি এক ফকিরের দেয়া জড়িবুটির কামাল। জড়িবুটি দিয়ে এত ভালো কাপ সাপ্রেসেন্ট বানানো যায়? কথাটা মানতে পারিনি। সন্দেহ হচ্ছে ওরা খান সাহেবকে কোনো সিডেটিভ দিচ্ছে না তো। দেখতে দেখতে খান সাহেবের অবস্থা আরও খারাপ হতে লাগলো। দিনের বেলাতেও আর কাশির শব্দ শোনা যায় না। প্রবল ইচ্ছে সত্ত্বেও ওই ঘরের দরজা পার করতে পারিনি। হয় ইয়াসিন না হয় রুখসত দেয়াল হয়ে দাঁড়িয়েছে। 30শে মে রাতে ইয়াসিন জানালো পরদিন মাঝরাতের পর লকডাউন উঠে যাবে। খবরটা বড়ই কাঙ্ক্ষিত ছিল। কদিন ধরেই মনটা নেশার ঘরে তালা দিয়ে পেশার ঘরে ঢুকতে চাইছে। পেশেন্টদের পাশাপাশি স্ক্যালপেল ফোরসেপসগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। আনন্দে রাতে ঘুম এলো না। বাতাসের শব্দ ছাপিয়ে আবার সেই চাপা গোঙানির শব্দ, কখনো করুণ, কখনো বিদ্রোহী। এখানে আশা স্তক যে কদিন স্টক ছিল 2 কনিয়াক তাই ঢেলে শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছি। সেটা ফুরিয়ে যাবার পরও অবশ্য ঘুম আসতে দেরি হতো না। প্রথম দিনের পর থেকে এই শব্দটা তাই আর কানে আসেনি। ছুটির উত্তেজনায় ঘুম এসেও আসছে না। আজ তাই সেই আবার শব্দটা শুনতে পাচ্ছি। কোনো কাঠের ফাটলে বাতাস ঢুকে এমন শব্দ হচ্ছে না তো? হয়তো তাই হবে। দুপুরে খাওয়া সেরে আবার বের হবার তাল ঠুকছি। আজই শেষ অপরাহ্ন। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আপাতত
শেষ অবকাশ। এমন সময় ইয়াসিন আর রুখসাতের চঞ্চলতা প্রমাণ করল খান সাহেবের শেষ মুহূর্ত আসন্ন। চটপট ওদের ঘরের সামনে এগিয়ে এলাম। সেই প্রথমবার কয়েক মিনিটের জন্যে ওই ঘরে প্রবেশের সুযোগ মিলল। এখানে এসে যে মানুষটিকে কয়েকদিন বাইরের চাতালে একটা দড়ির চেয়ারে বসতে দেখেছিলাম, শয্যায় শায়িত ব্যক্তিটির সাথে তার কোনো মিল নেই। সারা দেহ দুটি পুরু কম্বলে আবৃত, তার উপর একটা সূক্ষ্ম কারুকাজ করা পশমি আলোয়ান। সুতীক্ষ্ণ আর্য নাকটা ছাড়া বাকি সব গুটিয়ে পাতা হয়ে গেছে। মুখটুকু খোলা না থাকলে আলোয়ানের নিচে কোনো জীবন্ত মানুষের অস্তিত্ব আন্দাজ করা যেত না। যদিও আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না সেই দেহে প্রাণ আছে না নেই। চারপাইয়ের একপাশে মেঝেতে পার্সিয়ান নকশা করা আসনে হাঁটু মুড়ে বসে রুখসাত কোরআনের কিছু সূরা মৃদু স্বরে পাঠ করছে। কম্বলের তলায় হাত ঢুকিয়ে খান সাহেবের কবজিটা ধরলাম। বরফের মতো ঠান্ডা। পালস মাঝে মাঝে ফিল করা যাচ্ছে, একেবারে ইরেগুলার, ভলিউম চূড়ান্ত রকম কম। বুঝলাম খান সাহেবের ইন্তেকাল আসন্ন। পরিস্থিতি যাই হোক, ইয়াসিন ছেলেটি যখন এতদিন ধরে আমার ওপর বিরক্তিকরভাবে নজরদারি চালিয়েছে, আমাকেও তার হাল হাকিকত বুঝে নিতে হবে। কৌতূহল না দেখিয়ে খুব ইনোসেন্টভাবে ঘরটার এদিক ওদিক দ্রুত চোখ বুলিয়ে নিলাম। সামান্য আসবাব, একটা ওক কাঠের পুরনো দেরাজ, নেওয়ারের ফিতে দিয়ে বোনা কয়েকটা পাইন কাঠের টুল। কাঠের আলমারিটা সামান্য হেলে গেলেও পাল্লায় সূক্ষ্ম খোদাই করা কাজ চোখ টানে। পাশে কয়েকটা স্টিলের তোরঙ্গ একটার ওপর আরেকটা করে সাজানো। রান্নাঘর আর গুদাম ছাড়াও পেছনে আর একটা ঘর আছে। জানলা না থাকায় বাইরে থেকে বোঝা যায়নি। আর একটা জিনিস নজরে পড়ল, একটা হালকা কাঠের মই আর ওপরে ওঠার একটা লফট। 3x4 দুপাল্লা দরজাটা লুভারের মতো ওপর দিকে খোলে। দরজাটা অত ছোট হলেও তার গায়ে 3 জোড়া ভারী কড়া, তাতে পেতলের তৈরি 3টে মজবুত নাপতাল প্যাডলক লাগানো। তার মানে এই ঘরে অতিরিক্ত সুরক্ষার সাথে কিছু রাখা আছে। আর এই মইটা হলো ওই লফটে ওঠার একমাত্র সাধন। ইয়াসিন স্বভাব বিরোধী কণ্ঠে বললে, আমি যদি ওকে বাঁচাতে পারি তবে সে আমায় ফরিস্তা মানবে। জীবনে কখনো এত রাগ হয়নি। স্রেফ বিনা চিকিৎসায় মানুষটাকে মেরে ফেলে এখন ন্যাকামি হচ্ছে। এখন আল্লাহ স্বয়ং এসেও ওকে বাঁচাতে পারবেন না। আমাদের পেশায় তো আর এমন কথা বলা যায় না। মাথা নেড়ে চাপা গলায় বললাম, আল্লাহকে স্মরণ করো। প্রায় সাথে সাথেই অনুভব করলাম আমার তর্জনী আর মধ্যমার ডগায় ধরা খান সাহেবের নাড়িটা একবার জোরে কেঁপে উঠল, তারপর পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। চট করে মোবাইল অন করে টর্চ জ্বাললাম। কোটরে ঢুকে যাওয়া চোখের পাতা টেনে ধরে পিউপিল চেক করলাম। না করলেও অবশ্য হতো। ইয়াসিনের দিকে চেয়ে মাথা নাড়তেই ও অত্যন্ত অভদ্রভাবে আমায় ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ও নিশ্চয়ই লোকজন ডাকতে গেল। আমাকে এবার একটু আড়ালে যেতে হবে। চলেই যাচ্ছিলাম, রুখসাত পিছু ডাকল, এই প্রথমবার। উর্দুতে বলল, আপনি
মেহেরবানি করে এখানেই থাকুন। ইয়াসিন যে বলেছিল, আমি ওই বলতে চেষ্টা করলাম। আমি তো বলছি আপনি থেকে যান। দরজার পাল্লার ধরে একপাশে মাথা হেলিয়ে দাঁড়িয়ে রুখসাত। হিজাবের প্রান্ত দিয়ে নাক মুখ আজ ঢাকেনি, জানালা সব বন্ধ। প্রায় অন্ধকার ঘরের মাঝে ওর চোখের প্রান্তরেখায় আটকে থাকা একটি কম্পমান অশ্রুবিন্দু, আর বাইরে আলোকোজ্জ্বল মুক্ত প্রকৃতিতে কোনো আইস্কেলের প্রান্তে ঝুলে থাকা একটি জলবিন্দু তখন একে অপরের সৌন্দর্য প্রতিযোগিতায় নেমেছে। সহবত মেনে খান সাহেবের মৃতদেহের দিকে মুখ করে বসেছি। পিছনে দরজার কাছে রুখসাত। পিছন থেকেই বরফ শীতল কণ্ঠের প্রশ্নটা শুনলাম, সত্যি করে বলুন তো, আপনি এখানে কেন এসেছেন? এই কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে অনেক পেশাদার মিথ্যেবাদীও গড়গড় করে পেটের কথা উগরে দেবে। আমার যদিও কিছুই গোপনীয় ছিল না, সুপ্তিকে নিয়ে আমার যাবতীয় আবেগ আর কাশ্মীরের প্রতি আমার সুতীব্র আকর্ষণের কথা সংক্ষেপে প্রকাশ করলাম। কাশ্মীর ঘাটির পরিচিত সব মানুষ আমার সম্পর্কে যতটুকু জানে, এই মুহূর্তের পর রুখসাতও সেটুকু জেনে গেছে। উপত্যকার অপার্থিব নীরবতা ভঙ্গ করে কিছু দূর থেকে ইয়াসিনের চিৎকার শোনা গেল। ও যেন কাউকে ডাকছে। 5 মিনিটের মধ্যে জোনা 6 লোককে সাথে করে নিয়ে ঘরে ঢুকল ছেলেটা। আমার বিস্ময়ের শেষ রইল না। এই জনমানবহীন হিম শীতল উপত্যকায় লোকগুলো কি মাটি ফুঁড়ে বের হলো? একটু পরে ওদের কথা শুনে বুঝলাম এরা স্থানীয় পশুপালক বা জমিতে কাজ করা কামিন। সম্ভবত কাছেই এদের কোনো অস্থায়ী ডেরা আছে। মনে পড়ল নিচের ঢালে চ্যাপ্টা পাথরের ওপর পাথর সাজিয়ে আর মাথায় টিনের ছাউনি দিয়ে বানানো কিছু বাংকারের মতন গঠন দেখেছি। জানতাম এমন অস্থায়ী ডেরায় মেষপালকেরা রাত কাটায়। ওই লোকগুলো সম্ভবত তার কাছাকাছি ছিল। ইয়াসিন তাই ওদের চট করে ডেকে আনতে পেরেছে। আগন্তুকদের প্রত্যেকের মুখে এক অভিব্যক্তি, তাতে শোক কম, সংশয় বেশি। এই সংশয় আমার মতো এক আনজানে মেহমানের সম্পর্কে না, অন্য কোনো কারণে তা বোধগম্য হলো না। এই সময় রুখসাতের ব্যবহারটা বড় আজব লাগলো। ইয়াসিন কিছু বলার আগেই ও তাদের কাছে আমার পরিচয় দিয়ে জানালো যে আমি হলাম সেই ডাক্তার যাকে শহর থেকে ধরে এনে এতদিন এখানে রেখেও তার আব্বু মিয়াকে বাঁচানো গেল না। সবাই আমার দিকে বিরক্তি আর অবিশ্বাস নিয়ে তাকালো। কেউ কোনো কথা বলল না। যন্ত্রমানবের মতো প্রতিক্রিয়াহীনভাবে মৃতদেহ বহনের উপযোগী একটা কাঠের চালি তৈরিতে লেগে পড়ল। এর মধ্যে একটা পান্ডা গোছের লোক ছিল। ইয়াসিন একটু পাশে ডেকে তার হাতে কিছু একটা গুঁজে দিল, মনে হলো টাকা। কেউ কোনো কথা বলছে না, নিঃশব্দে সব যাত্রার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পর ওরা সবাই খান সাহেবের জেনাজা নিয়ে চলে গেল। আমি বাইরে এসে সেই গুঁড়িটার ওপর বসলাম। ওরা চোখের আড়ালে সরে যেতেই রুখসাত হঠাৎ ত্রস্ত পায়ে বেরিয়ে এলো। প্রথমে সব যাত্রীদের পথের দিকে, তারপর এদিকে ওদিকে সন্ধানী দৃষ্টিতে চাইল। ওর মুখে বিকেলের কুমল রোদ। এর আগে কখনো সরাসরি সেই মুখের দিকে তাকাইনি। আজ ওর ত্রস্ত উদ্বিগ্ন ভাব দেখে সেই দিকে তাকাতে বাধ্য হলাম। পরক্ষণে মনে হলো আজ এই সহবত ভাঙার অপরাধটুকু না করলে জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যেত।
সুপ্তিকে উপলব্ধি করার আশায় কাশ্মীরকে চিনেছি, তাকেই জন্নত ভেবে বারবার ছুটে এসেছি। সেই জন্নতের সর্বশ্রেষ্ঠ ঘুরছে তখন আমার চোখের সামনে। আর একবার এদিক ওদিক চাইল সে, তারপর ফিসফিস করে বলল, গুস্তাখি মাপ করবেন জনাব, মেহরবানি করে আজ রাতে দুধের গ্লাসটা আপনি ফেলে দেবেন। এটুকু বলেই রুখসত ঘরের দিকে হাঁটতে লাগল। কয়েক পা গিয়ে কি মনে করে আবার ফিরে এলো, তারপর আগের চেয়েও চাপা গলায় বলল, আজ রাতে আপনাকে জাগতে হবে, আপনার নিজের জন্যে, আমার জন্যেও। হঠাৎ একটা বাতাস এসে শরীরের তন্ত্রিতে তন্ত্রিতে কাঁপন ধরিয়ে দিল। এটা কি বলে গেল রুখসত? কিছু জিজ্ঞাসা করবার আগেই সে দ্রুত পায়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আমিও বেরিয়ে পড়লাম। আজ সাথে ক্যামেরা নেই। বেশ কিছুটা চড়াই করার পর একটা সমতলে দাঁড়িয়ে পশ্চিম আকাশে চাইলাম। সেখানে স্তরে স্তরে সাজানো অলোক মেঘ, ঠিক যেন হোলির আবিরে রাঙানো শ্বেত পাথরের সিঁড়ি। একজোড়া আগুন পাখি অস্তগামী সূর্যের গা ঘেঁষে চঞ্চল সেলুলেট হয়ে উড়ে চলে গেল। বিগত 2 মাসের মধ্যে আজকের দিনটি সবচেয়ে ঘটনাবহুল। দুপুর থেকে সন্ধে অবধি ঘটে যাওয়া ঘটনাগুলোকে মনে মনে রিকনসাইল করে চলেছি। রুখসতের ইঙ্গিত মতো আমার রাতের খাবারে বিষ প্রয়োগ হতে পারে। প্রাত্যহিক নিয়ম মেনে রাতে মাংস, 4টে রুটি আর বেশি করে চিনি মেশানো 1 গ্লাস ছাগলের দুধ বরাদ্দ হবে। আজ রুখসত সেই দুধ খেতে মানা করল আর রাতে জাগতে বলল। দুধের সাথে কি রাত জাগার কোনো সম্পর্ক আছে? আমার নিজের জন্য আবার ওর জন্যেও জেগে থাকার কথা বলল, কিন্তু কেন? যতই হোক, এই মেয়েটিকে দেখে শৈরিনী ভাবব এমন পাপাত্তা আমি হতে পারবো না। ওর ইঙ্গিত থেকে স্পষ্ট বুঝেছি সেই অনুযায়ী দুধে কিছু একটা মিশিয়ে ইয়াসিন আমাকে মারতে চায় অথবা ঘুম পাড়িয়ে রাখতে চায়। কিন্তু কেন? ওর কোনো ক্ষতি তো করিনি, কোনো গোপনীয় বিষয়ও তো জানতে পারিনি। তবে দুধ না খাওয়া আর জেগে থাকা ব্যাপারটাকে উল্টো করে বিশ্লেষণ করতে চেষ্টা করলাম। তার মানে হলো দুধ খেলেই ঘুম। খান সাহেবের দিনের কাশি রাতে গায়েব। সেরিব্রামের অ্যানালিটিক্যাল সেন্টার দিয়ে চড়াত করে বেশ কয়েক অ্যাম্পিয়ার কারেন্ট বয়ে গেল। ওপিয়াম, আফিং, আঞ্চলিক সহজলভ্যতা বিচার করলে এটাই সবার আগে মনে আসে। আমার দুধের গ্লাসে আর খান সাহেবের জড়িবুটিতে কি তাহলে আফিং মেশানো হতো? তাই কি আমি এখন লেট রাইজার? তাই সারাদিন ঘুম ঘুম ভাব হয়? খান সাহেবকে না হয় কাশি থেকে রিলিফ দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু আমাকে ঘুমে অচেতন করে রাখার কারণটা কি? কি এমন গোপন কাজকর্ম হয় এই বাড়িতে? খচ্চরের পিঠে থাকা ভেড়ার লোমের বস্তা কোন মন্ত্রে রাতারাতি অত ভারী হয়ে যায়? এমন পাণ্ডব বর্জিত জায়গায় একটা বাড়ির লফটে এতগুলো মজবুত তালা কেন? নানা প্রশ্ন মাথার মাঝে বিয়ারের ফ্যানের মতো বুজবুজিয়ে উঠছে। তবে যাবতীয় চিন্তাকে এখন প্রমাণ সন্ধানী হতে হবে। ঘটনাভিত্তিক প্রমাণ চাই। আমি কোনো কালেই ঘুমকাতুরে নই। প্রতি রাতে ডিনার সেরে কিছু পড়াশুনো সেরে শুতে যাই। 12টার আগে ঘুম আসে না, কিন্তু এখানে আসার পর থেকে রাতের খাবার শেষ হতে না হতেই চোখ ভারী হয়ে আসে। প্রথম দিকে যত কনিয়াকের স্টক ছিল সে একটা আলাদা ব্যাপার ছিল।
তাও তো অনেক দিন ফুরিয়ে গেছে, আর কনিয়াকের কিক তো আমার অচেনা নয়, তাতেও এমন ঘুম পাবার কথা নয়। কথাটা যে এর আগেও ভাবিনি তা নয়, সাধারণভাবে মনে হয়েছিল সারা দিন টোটো করে পাহাড়ে ঘুরে বেড়ানোর ক্লান্তিতে এমনটা হয়, যদিও অত গভীরে চিন্তা করার আগেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতাম। গতকালই কেবল তার ব্যতিক্রম হয়েছিল। এখন আরও একটা কথা মনের দরজায় কড়া নাড়ছে। দুধে খুব বেশি মিষ্টি দেয়া হতো, এটা কি তবে আফিংয়ের তেঁতো ভাব চাপা দেওয়ার কৌশল ছিল? প্রথমবার যখন কম চিনি দিতে অনুরোধ করেছিলাম, ইয়াসিন বলেছিল দুধ যখন খাবেন তো ফিকা খাবেন কেন। কড়া মিঠে না হলে দুধ খাবার মজা কোথায়? উপায় ছিল না, গৃহস্বামীর রুচিতেই আতিথ্য ধর্ম পালন করে গেছি। পাহাড়ে হেঁটে এক্সট্রা ক্যালোরি বার্ন করে নিয়েছি। অমন হাড় কাঁপানো ঠান্ডাতেও আমাকে বাইরে বসিয়েই রাতের খাবার দেয়া হতো, যদিও এটা নিয়ে আমার কোনো অনুযোগ ছিল না। লক্ষ্য করতাম আমার খাওয়ার শেষ হওয়ার সাথে সাথে ইয়াসিন ঘরে যেত। আমি ভাবতাম ও নিজের খাবার খেতে গেছে। ও কি তবে সেই অছিলায় ঘরে গিয়ে আমার দুধের গ্লাসে আফিং আর বেশি বেশি করে চিনি মেশাতো, তারপর রুখসতের হাত দিয়ে সেটা পাঠাতো? এমন যুক্তি কনভার্জিং লাইনের মতো মগজে ভিড় করছে, কিন্তু এটা তো একটা হাইপোথেটিক্যাল ডিডাকশন। যতক্ষণ না রুখসত সব খুলে বলছে, কোনো যুক্তি প্রতিষ্ঠিত হবে না। আজকের মতো শেষ করলাম তৃতীয় পর্ব। অপেক্ষা করুন চতুর্থ পর্বের জন্যে, কারণ চতুর্থ পর্বে আমাদের এই গল্পে নতুন মোড় নিতে চলেছে এবং সেই রহস্য একটু একটু করে আরও ঘনীভূত হতে চলেছে। সুতরাং অপেক্ষা করুন আগামী পর্বের জন্যে। ধন্যবাদ।